নমস্কার বন্ধুরা, এস রয় ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও সকলেই ভালো আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু একটা যে কোনো ফার্মিংয়ের ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি আমরা প্রফিটটা কিভাবে পাবো, সেই প্রফিটের জন্য কিন্তু আমরা নানানভাবে চেষ্টা করে যাই, কিন্তু আমরা প্রফিট তার মাঝখানে কিছু পাই না, কিছু চিন্তাভাবনা করি যে আমরা কিভাবে লাভটা পাবো। কিন্তু সব দিক বিবেচনা করে দেখলে হবে যে আমরা অ্যাকচুয়ালি যে কোনো ফার্মিং আমরা সবাই বলবো না, কিছু হয়তো কেউ যারা ফার্মিংটাকে ব্যবসায়িকভাবে না দেখে হয়তো ঘরোয়াভাবে দেখে, যার জন্য আমরা লাভের পরিমাণটা অনেক সময় কম দেখি বা অনেক সময় বেশি দেখি, এরকম একটা তফাৎ থেকে যায়। এইবারে আমরা যদি ব্যবসাটাকে ব্যবসার মতো করে দেখি, তার জন্য কিন্তু অনেক নিয়মকানুন আছে যেগুলো মেনটেন করতে হয়। আবার যদি আমরা ঘরোয়াভাবে দেখি, তার জন্য আবার অনেক নিয়মকানুন আছে যেটা আমাদের না দেখলেও চলে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যাতে কিভাবে দুটো পয়সা আমাদের আসে, সেই দিকটা খেয়াল করতে হবে। আর এই দিকটাই খেয়াল করার জন্য আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আর যে কোনো বিষয়ে পরিশ্রম ছাড়া কিছু হয় না, এটা যেমন ঠিক তেমনি ধৈর্য না ধরলে আবার আপনি প্রফিটের মুখটাও দেখতে পারবেন না। একটু সময় লাগে যে কোনো ব্যবসায় আপনি মানে লাভটা পেতে গেলে, তার জন্য ধৈর্য ধরতে হবে। তবে হ্যাঁ, এই ধৈর্যটা ধরার খেয়াল রাখতে হবে আপনাকে, যে ধৈর্যটা ধরছি আমি, সেই ধৈর্যতে কোনো লস হচ্ছে কি না। আমি যে ধৈর্যটা ধরে রাখছি, এখানে আমার লস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার ধৈর্যটা ধরে রাখা সম্ভব নয়, ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমাকে দেখতে হবে প্রফিটের দিকটা। প্রফিট যদি না আমি পাই, তাহলে আমার সেই ব্যবসা করার কোনো দরকার নেই। যাই হোক, আমি আজকে ছাগল পালন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো, যেটা আপনাদের জানানো খুবই দরকার। কেননা ছাগল পালনের ক্ষেত্রে এই কথাগুলো না জানলে আমরা ছাগল পালনটা ঠিকঠাক করে উঠতে পারি না। আর সেইগুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, যেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। 6টা থেকে 7টা ভাগে ভাগ করেছি, যেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এবং এর থেকে বুঝতে পারবেন এটা ছাগল পালন সম্পর্কে একটা বেসিক আইডিয়া কিন্তু আপনার চলে আসবে। যেমন ব্যবসায়িক পরিকল্পনা, প্রথমেই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনা ছাড়া কিন্তু আমরা প্রকৃত অর্থে যে লাভ, সেটা কিন্তু করতে পারবো না। এই জন্য আমরা ব্যবসায়িক যে পরিকল্পনা, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কী ব্যবসায়িক পরিকল্পনা, সেটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। কীরকম না, আমার এরকম একটা প্রজেক্ট করব বা প্রকল্প করব, এই প্রজেক্ট বা প্রকল্পের ক্ষেত্রে আমার এত টাকা ইনভেস্ট হবে, এত টাকা আমার লাভ আসবে কীরকম সেইখান থেকে, আর আমি এখানে কোথায় থেকে কোথায় মালটা ডিস্ট্রিবিউট করব, বা কোথা থেকে মালটা কোথায় ট্রান্সফার করব, বা ওখান থেকে কত টাকা খরচা হবে কস্টিংয়ে, বা এখান থেকে আমি প্রফিটটা কী পেতে পারি, বা কত দূর বাজার পাবো। তারপর আমি এই ছাগলগুলোকে বা এই যে সমস্ত মাংস বা ছাগল আমি যাই বলি না কেন, এইগুলোকে আমি আর কোথায় দিতে পারি যেটা আমার বিক্রিটা ভাগটা বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে ব্যবসায়িক টোটাল পরিকল্পনা। সেই টোটাল ব্যবসায়িক পরিকল্পনাটা যদি আমার সঠিক থাকে, তবেই কিন্তু আমার লাভের দিকটা ধীরে ধীরে দেখতে পাবো। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বাজারের বিশ্লেষণ। বাজার বিশ্লেষণটা আমি কিভাবে দেখছি না, বাজারের শনাক্তকরণ। আমাকে বাজারটা চিহ্নিতকরণ করতে হবে যে আমি কোন বাজারে মালটাকে তুলবো, বা কোন বাজারে আমি দামটা ভালো পাবো, এবং কোন বাজারে এই মালটার ডিমান্ড আছে। অর্থাৎ আমি ছাগলের মাংসের কথা বলছি বা গোটা ছাগলের কথা বলছি। আমার যে বাজার যেমন, সেই বাজারে ঠিক যদি মাংসের চাহিদা ওই বাজারে ভালো হয়, তাহলে আমাকে মাংস কেটে ওখানে বিক্রি করতে হবে। যদি আমি গোটা ছাগল বেচতে পারি, তাহলে আমাকে ছাগল বেচতে হবে। আমাকে এইগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। বাজার শনাক্তকরণটা আমাকে করতেই হবে। তাহলে বাজার বিশ্লেষণে আমি প্রথম দেখছি বাজার শনাক্তকরণ, দ্বিতীয় নম্বর দেখছি প্রতিযোগিতা বাজারের প্রবণতা। আপনি দেখবেন একটা খামারি আর একটা খামারি যেমন কন্টেস্ট হয়, ঠিক তেমনি একজন যে মাংস বিক্রি করছে, পাশাপাশি যদি আরেকজন মাংস বিক্রি করে, তার মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা লেগে থাকে দাম কম বেশির। এই রেসটাও কিন্তু এই বাজার বিশ্লেষণের মধ্যেই পড়ে। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে, আমি যতই প্রতিযোগিতার মধ্যে লাভই না কেন, আমাকে কিন্তু আমার প্রফিটটা ঠিক বার করে নিতে হবে। 3 নম্বর, বাজারের চাহিদা ও বিক্রয়। আমাকে এমন একটা বাজার শনাক্তকরণ করতে হবে যেখানে আমি যদি 5 কেজি মাংস তুলি, বা 10 কেজি মাংস তুলি, বা 20 কেজি মাংস তুলি, সেই বাজারে যেন সেই মাংসের চাহিদাটা ভালো থাকে, এবং আমি সেই বাজারে দেশি বা ক্রস বা অন্য জাতের যে মাংসের চাহিদা বেশি, সেই জাতটাকে সেই বাজারে কিন্তু আমাকে তুলতে হবে। তাহলে বাজারের চাহিদা বা বিক্রয়টা ভালো হবে। এটা গেল বাজার বিশ্লেষণ। 3টে পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এইবারে 3 নম্বর পয়েন্ট, উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনায় আমি প্রথমেই বলবো আপনাদেরকে 1 নম্বরে খামারের পরিকাঠামো। উৎপাদন পরিকল্পনায় প্রথমেই আমাকে খামার পরিকাঠামোটা ঠিক রাখতে হবে। অর্থাৎ খামারের যে গঠনগত দিকটা, খামারটা কোথায় করছি,
খামারটা কীরকম তৈরি করছি, সেই খামারটায় ছাগলটা কোথায় থাকবে, কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে, হাওয়া বাতাস ঠিকঠাক খেলছে কি না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে খামারের পরিকাঠামো দিকটি। তাহলে উৎপাদন পরিকল্পনা 1 নম্বর বললাম খামার পরিকাঠামো, 2 নম্বর হচ্ছে প্রজনন ও খাওয়ানো এবং স্বাস্থ্য ব্যবস্থার কৌশল। প্রথম বলি প্রজননটা কীরকম করতে হবে, না আমি যদি দেশি ছাগল পুষি, আমি তাহলে দেশি ছাগল দিয়েই আমি বাচ্চা প্রজনন করাতে পারি, কিংবা আমি যদি মনে করি দেশির থেকে একটু বড় ধরনের নেবো, তাহলে আমি একটু উন্নত জাতের পাঁঠা দিয়ে ক্রস করাতে পারি, করিয়ে আমার খাসি হোক বা দেশি হোক, এই খাসি হোক বা পাঁঠি হোক, সেটা কিন্তু বাজারে আমার আসবে একটু ওর থেকে একটু লম্বা চওড়া, আসলে তার দামটা তার পরিমাণ একটু বৃদ্ধি পাবে বা বেশি হবে মাংসটা। এটা হচ্ছে প্রজননের দিকটা খেয়াল রাখতে হবে যে কোন পাঁঠির সাথে কোন পাঁঠার একটা প্রজনন করানো যেতে পারে, যেখান থেকে বাচ্চাটা সুস্থ সবল এবং একটু বড় সড়ো হবে, যেখান থেকে আমার মাংসর পরিমাণটাও বৃদ্ধি পাবে। এরপরে বলবো খাবার বলতে ছাগল যে খাবারটা ভালো পাবে বা খাবে, সেই খাবারটার দিকটাতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ছাগলের নর্মাল ঘাস, যেটা আপনার লোকাল ঘাস, সেটাকে আপনি খাওয়াতে পারেন। এছাড়াও আপনি চাষ করে খাওয়াতে পারেন, ঠিক আছে। এই চাষের দিক থেকে আপনি নেপিয়া, সুপার নেপিয়া, সুদান, এছাড়াও অনেক রকম ঘাস পাওয়া যায় বাজারে চলতি, আপনি দানা কিনে এগুলো চাষ করে দেখতে পারেন, কোনটা আপনার ভালো হয় সেটা আপনি চাষ করতে পারেন আপনাদের জায়গায়, যেটা আপনার ভালো হবে। এছাড়াও লোকাল যে সমস্ত ঘাসগুলো হয় সে ঘাসগুলোও কিন্তু খাওয়াতে পারেন, সেগুলোও ভালো। এছাড়াও আপনি শুকনো দানাদার খাবারও খাওয়াতে পারেন, দানা জাতীয় খাবার অনেক রকম হয়, গমের ভুসি, ভুট্টা ভুসি, ছোলা ভাঙা বা ভুট্টা ভাঙা বা ইত্যাদি ইত্যাদি আপনি অনেক পাবেন বাজারে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। সেখানে আপনার নানান রকম খাবার পেয়ে যাবেন। খাবারের সঙ্গে স্বাস্থ্যটা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে যায়। খাবারটা পরিমাণ যদি ঠিকঠাক থাকে বা খাবারটা যদি সুষম খাদ্য হয়ে থাকে, তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু উন্নত হবে। এটা শুধু ছাগল কেন বলবো, আমি যদি গরু বলি বা ভেড়া বলি, আমি যে কোনো যেটাই পুষি না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু খাবারের সঙ্গে স্বাস্থ্যটা যেন একটা মনে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, যেখান থেকে ছাগলের বৃদ্ধিটা ব্যাহত না হয়, যেখানে বৃদ্ধিটা উন্নত হয়, যেখানে তাদের রোগ ব্যাধিটা কম হয় এবং তাদের সুস্থ থাকাটা আবশ্যিক, এবং খাবারটা যেন পর্যাপ্ত পায়। খাবার যদি পর্যাপ্ত না পায়, তাহলে কিন্তু ছাগলের দেহের গঠন বা বৃদ্ধি কোনোটাই সঠিক হবে না। এক্ষেত্রে খাবারের কিন্তু প্রোটিনের তারতম্য খেয়াল রাখতে হবে, প্রোটিনটা যেন ঠিক থাকে। প্রোটিনের খাবারটা যদি ঠিক থাকে, দেখবেন ছাগলের চেহারাটা ধীরে ধীরে ঠিক থেকে যাবে। এটা গেল খাবারের মধ্যে স্বাস্থ্য খাবার একসঙ্গে বললাম। স্বাস্থ্যের মধ্যে কিন্তু আপনি ভিটামিন, মিনারেল, খনিজ ইত্যাদি ইত্যাদি পেতে পারেন। ক্যালসিয়ামটা অবশ্যই, লিভার টনিকগুলো খাওয়াতে পারেন। এগুলো ঠিকঠাকগুলো আপনাকে খেয়াল রেখে মেনটেন করতে হবে। এইবার বলবো উৎপাদন পরিকল্পনাতে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছাগলের সংখ্যা নির্ধারণ। আপনার খামারে কতগুলো ছাগল থাকতে পারে তার একটা সুনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ আপনি নিজে থেকে তৈরি করে নেবেন। তার বেশি করতে যাবেন না, কারণ আপনার তখন খাবারের ঘাটতি দেখা দিতে পারে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এইবার বলবো 4 নম্বর পয়েন্টে বিপণন ও বিক্রয় কৌশল। আমি যখন ছাগলটা রেডি করছি, তার বিক্রয় কৌশলটা কেমন হতে পারে বা কীভাবে বিক্রি করতে পারে, এই বিক্রয় কৌশলটাকে আমি এবার 3টাকে ভাগ করেছি। একটা হচ্ছে বিজ্ঞাপন বা মিডিয়া ইত্যাদিভাবে। কীরকম, আমি বিজ্ঞাপন বলছি, দেখা যাচ্ছে আমি কোথাও ছাগল বিক্রি করব, সেখানে একটা ব্যানার টাঙিয়ে দিলাম যে আমার এই গড ফার্মিং আছে বা আমার অমুক আছে, আমার 10-50টা ছাগল আছে, আমি এখান থেকে ছাগল সেল করি। আমি একটা ব্যানার করে সেখানে আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম, এইখান থেকে আমি করতে পারি। এছাড়াও আমি মিডিয়া, ইউটিউব আছে, ফেসবুক আছে, সেখান থেকেও আমি অ্যাড দিতে পারি যে এই ছাগলের জাতটা আমার এখানে আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার বা ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি দিয়ে। এগুলোভাবে হয়, এখন অনলাইনের যুগ, এগুলো সম্ভব। এখানে যেহেতু আপনি ব্যবসা করতে এসেছেন, অর্থাৎ আপনার লজ্জা বা এটা যেন না থাকে যে আমি ছাগল ব্যবসা করব, আমার কিন্তু মান সম্মান প্রেস্টিজ একটা আছে, এরকম চিন্তাভাবনা যেন না আসে। এবার বিক্রয়ের জায়গা স্থাপন করা। এবার আমি কোথা থেকে ছাগলটা বিক্রি করব, আমার ফার্মে ঘর, না আমি একটা কোনো হাট থেকে বা আমি কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি যাকে ছাগল দেবো সে কীভাবে পাবে বা কোন জায়গাটা থেকে সে কালেক্ট করবে। এটা নিচে থেকে আপনাকে ঠিক করতে হবে। 3 নম্বর, ছাগলের পণ্যের মূল্য নির্ধারণ। আমি খাসি বা বকরি এর দামটা আমাকে নির্ধারণ করতে হবে যে এই খাসিটার দাম অমুক, এই বকরিটার দাম অমুক। এই মূল্য নির্ধারণ এটা কিন্তু একটা বড় ম্যাটার করে ছাগলের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যাতে ছাগলের মূল্য নির্ধারণ করছে সেই খামারের প্রফিটের উপরে অনেকটা কিন্তু প্রভাব ফেলে। আমরা এটা কিন্তু অনেক সময় ভুলে যাই, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে বলবো আর্থিক অনুমান। আর্থিক অনুমানটা কেমন না, আর্থিক অনুমানকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রারম্ভিক খরচ, চলমান খরচ। প্রারম্ভিক এটা
প্রারম্ভিক বলতে যেটা আগাম যেটা হতে পারে, আর চলমান যেটা চলছে, এই খরচটা আপনাকে একটা হিসাব রাখতে হবে। খাতা, ছাগলের ক্ষেত্রে খাতা মেনটেন মাস্ট। প্রকল্পের আয় ও লাভ, প্রকল্পটায় কত আয় হতে পারে, কত লাভ হতে পারে, তার ডিসকাশন আমি প্রথমেই বলেছিলাম। আর একটা হচ্ছে এর হচ্ছে খারাপ কি হতে পারে তার বিশ্লেষণ করা। প্রকল্প আয় ব্যয়ের এর বিশ্লেষণটা আপনাকে মাস্ট করতে হবে। এরপরে বলবো আমি ব্যবস্থাপনা ও সংগঠন। খামারের ব্যবস্থাপনা পরিকাঠামো বর্ণনা করতে হবে, কীরকমভাবে আপনি খামারটাকে রেডি করছেন, মূল কর্মী বা তাদের ভূমিকা, যে সমস্ত কর্মীরা তাদের থাকবে তাদের ভূমিকা, তাদের কাজ কী, এই সমস্ত খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে শ্রম, তার প্রয়োজনীয়তা, রূপরেখা তৈরি করা, যে লোকটা থাকবে তার কি কাজ হতে পারে সেই বিষয়ে তাকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া একটা খামারের ক্ষেত্রে। 7 নম্বর যেটা লাস্ট পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় তহবিল, খামারের জন্য টাকাটি কোথা থেকে আসবে, কত টাকা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি। এই খামারটি তৈরি করার জন্য আমি কত টাকা ইনভেস্ট করব, কত টাকা লাগতে পারে, আমার এখান থেকে কীভাবে আয় করা যেতে পারে, এটা নির্দিষ্ট পরিকল্পনা একটা প্রজেক্ট বা প্রকল্প তৈরি করে তবেই কিন্তু আপনাকে এই খামারটায় লাভতে হবে, তবেই কিন্তু আপনি দুটো প্রফিট পেতে পারেন। সবসময় খেয়াল রাখবেন সঠিক পরিকল্পনা, ধৈর্য আর অধ্যবসায়ই পারে আপনার একমাত্র মূল লক্ষ্যে পৌঁছাতে। সব কিছুর মূলে লক্ষ্য রাখবেন আপনি যতটা সেফলি আপনি খামার করবেন, যতটা আপনি খরচা মানে মেনটেন করে আপনি করবেন, ততটাই কিন্তু আপনার প্রফিটের দিকটা বেশি হবে। খেয়াল রাখতে হবে সবসময় যে কোনো কিছু করার আগে ঝুঁকিপূর্ণ হতে পারে। পারিপার্শ্বিক আরও 2-5 জনের সঙ্গে কথা বলে বা ভালো ভালো খামারদের সঙ্গে আলোচনা করেই তবেই আপনার খামটি শুরু করা উচিত। আজকের আমার যেই আলাপ আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করলে অবশ্যই দাদা ভাইদের অনুরোধ করবো আপনারা কোথা থেকে কমেন্ট করছেন একটু আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা ওই জায়গা থেকে এই দাদা ভাইটা দেখছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাগল যদি থেকে থাকে অবশ্যই তার সুস্থ কামনা আমি করছি। ধন্যবাদ।